আর একটা বিতর্ক উঠে গেছে বাজেটকে কেন্দ্র করে বা এই সরকারকে কেন্দ্র করে। আমি দেখতে পাচ্ছি অনেক ছেলেরাই, বিশেষত বিজেপির পুরুষ সমর্থকরাই বলছে এটা কি হলো, মেয়েদের জন্য 33% রিজার্ভেশন, ছেলেদেরকে এমনিতেই ছেলেরা কোণঠাসা, ছেলেরা বিয়ে করার জন্য চাকরি পাচ্ছে না, আর মেয়েরা তো চাকরি করা ছেলে ছাড়া বিয়ে করতে চায় না, তারপরে আবার কিনা মেয়েদের জন্য 33% সংরক্ষণ, মেয়েদের জন্য বাসের ইয়ে ফ্রি, ওই ফ্রি। তো এরা একটা কমন উঠে গেছে যে আগে তৃণমূল সরকার 30% পুরো মুসলমানদের দিকে খেলতো, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে মেয়েদেরকে অনেক সব সুযোগ সুবিধা দিয়ে। এটা হচ্ছে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা এখন মানে আগের সরকার মুসলিম কার্ড খেলতো, এখন এরা বিজেপি সরকার মহিলা কার্ড খেলছে, এই হচ্ছে অভিযোগ। তা অভিযোগের সারবত্তা আছে, কারণ দেখা যাচ্ছে যে এই সরকার এসেই মহিলাদের জন্য বাসের ভাড়া ফ্রি করে দিয়েছে, এই করেছে ওই করেছে, উইচ ইজ গুড, আই এম নট অপোজিং ইট। কিন্তু এর একটা ইন্টেন্ডেড খুব বাজে একটা এফেক্ট হতে চলেছে। বাজে এফেক্ট এটাই হবে যে এই ধরনের মহিলাদের জন্য রিজার্ভেশন যেসব জায়গায় হয়েছে, আমার নিজের যেসব দেশে আমি দেখেছি, এবং দুটো সমস্যা দাঁড়াবে। একটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে ফার্টিলিটি রেট এমনিতেই কম, কারণ মহিলারা আবার তাদের থেকে বেকার কেউ চাকরি ছাড়া বিয়ে করতে চায় না। মানে মহিলা সরকারি চাকরি করছে, সে কি একটা বেকারকে বিয়ে করবে না? একটা সরকারি চাকরি করা একটা ছেলে কিন্তু একটা বেকার মেয়েকে বিয়ে করবে, রাইট? সো দিস ক্রিয়েটস এ প্রবলেম অফ হাইপারগ্যামি, যেটা আমি নিজে ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে দেখেছি। ওখানে সরকারি চাকরিতে বোধহয় মেয়েরা 60-70% বেশি। এর ফলটা আমি নিজের চোখে যে কুফলটা দেখেছি সেটা হচ্ছে এই যে মেয়েরা পৃথিবীর কোনো দেশে, কারণ এভরি উইমেন বাই বর্ন ইজ হাইপারগ্যামি, অর্থাৎ তারা চায় তাদের থেকে হায়ার স্ট্যাটাসের পুরুষকে বিয়ে করতে। এবার যদি একটা সোসাইটিতে এমন হয়ে যায় যেখানে 50-60%-এর বেশি মেয়ে সরকারি চাকরিতে, তারাই হাই পজিশানে, পুরুষরা লোয়ার পজিশানে, এটা অ্যাকচুয়ালি ক্যারিবিয়ান কান্ট্রিগুলোতে হয়েছে, অ্যান্ড আই হ্যাভ সিন ইট ভেরি ক্লোজলি। সেটাতে কী হয়, হাইপারগ্যামি ক্রিয়েটেড হয়ে যায় খুব ব্যাডলি। কারণ কি, সেক্ষেত্রে একমাত্র ছেলেগুলোর অবস্থা কী দাঁড়াচ্ছে, তাহলে ছেলেগুলোর অবস্থা সরকারি চাকরির ক্ষেত্রেই বলুন বা ব্যবসা করতেই বলুন, যেহেতু ছেলেরা সব দিক থেকে বঞ্চিত, মজার ব্যাপার হচ্ছে খুব অল্প ছেলেই এদের মধ্যে থেকে উঠতে পারবে। ধরা যাক 1 বা 2% ছেলে হাই পজিশন, হাই স্ট্যাটাসে উঠতে পারছে, যারা ছেলেদের মধ্যে আমাদের বলা হয় আলফা মেল ইন এ ওয়ে। তো কী হচ্ছে, দেন ইউ বিল্ড এ সোসাইটি যেখানে কী হচ্ছে, ওই কয়েকজন মাত্র আলফা মেলের পেছনে, একটা আলফা মেলের পেছনে 10টা মেয়ে দৌড়াবে। অ্যান্ড দিস ইজ নট গুড ফর দ্য সোসাইটি। এটা কেন সোসাইটিতে গুড হচ্ছে না, আমি তো দেখেছি আমাদের ক্যারিবিয়ানে যেসব ওই ছেলেগুলো আছে যাদের মানে ব্যবসা আছে, বড় প্রতিষ্ঠিত আছে, তারা একটা বউ 10টা বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায় লিগাল। তো দিস ইজ নট গুড, কারণ একটা সোসাইটিতে একটা পুরুষ এতগুলো মেয়ে পাবে, বাকি মানে বেসিক্যালিগুলো বেকার থাকবে, তারা বিয়ে করতে পারবে না। দ্যাট কাইন্ড অফ সোসাইটি ইজ নট স্টেবল অ্যান্ড উইল নট সার্ভাইভ আইদার। আরও একটা ব্যাপার হচ্ছে এই যে বেসিক্যালি যে মেয়েদের রিজার্ভেশনটা বেটার এই জন্যে যে ঠিক আছে, তার জন্য মেয়েদের পড়াশোনা করার ইচ্ছা বাড়বে, তারা শিক্ষিত হবে। কিন্তু শিক্ষিত হয়ে বেনিফিটটা সোসাইটি, একটা মহিলা শিক্ষিত হলে একটা সোসাইটি তখনই বেনিফিটটা পায় যখন সে মা হওয়ার সিদ্ধান্ত নেয়। আমি আবার বলছি যে সোসাইটিতে একটা মা, শিক্ষিত মা, একটা চাকরি করা মা যখন সে ছেলে মেয়ে হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, নেক্সট জেনারেশন ইজ ইমেন্সলি বেনিফিটেড। সে একটা ছেলে মেয়েকে যথেষ্ট পুষ্টি দিয়ে, যথেষ্ট নলেজ দিয়ে বড় করতে পারবে। কিন্তু মেয়েরা চাকরি করার পর যদি বলে যে না আমি বিয়েই করবো না, যেটা আজকে পশ্চিমবঙ্গের অনেক মেয়েরা করছে, তাহলে আবার মহিলাদের শিক্ষিত করে পশ্চিমবঙ্গের কী লাভ হবে আমি জানি না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সোসাইটি সার্ভাইভস ইফ দ্য নেক্সট জেনারেশন সার্ভাইভস। আজকে কিন্তু সাউথ কোরিয়া, জাপান এটা বুঝতে পারছে। সাউথ কোরিয়া, জাপানে মেয়েদের 100% প্লেসমেন্ট, রাইট? তারা 100%, আগে ছিল না, এখন মেয়েরা 100% চাকরিতে যাচ্ছে। আমেরিকা তো মোরাললেস তা, আগে আমেরিকার আগের প্রজন্মে 56%ও চাকরিতে যখন, এখন 97% আমেরিকান মহিলা চাকরিতে যাচ্ছে। ফলটা কী দাঁড়িয়েছে, ফার্টিলিটি রেট। চাকরি করার পর থেকে মহিলারা স্বাধীন হয়ে বলছে আমরা বিয়ে টিয়ে করবো না, বাচ্চা করবো না। ফল আপনি সাউথ কোরিয়ায় গিয়ে দেখবেন যে সাউথ কোরিয়ায় যদি 7খানা স্টলার নিয়ে একটা ব্লগ দেখছিলাম, যে 10টা স্টলার একটা লোক গুনছে, দেখা যাচ্ছে তাতে কুকুর আছে, বিড়াল আছে, মানুষ নেই। কী হচ্ছে, স্টলারে করে মেয়েরা কুকুর বিড়াল পুষছে, কিন্তু বাচ্চা নেই সেখানে। অ্যান্ড দ্যাট সোসাইটি ইজ নট গোয়িং টু সার্ভাইভ। এবং সাউথ কোরিয়ায় অলরেডি লাল দিয়ে বেজে গেছে, জাপানে লাল দিয়ে বেজে গেছে। জাপানের 235টা স্কুলে, প্রাইমারি স্কুলে এবার কোনো ছেলে ভর্তি হয়নি। 235টা প্রাইমারি স্কুলে কোনো ছেলে ভর্তি হয়নি। ইটালি সেম সিচুয়েশন। এই সোসাইটি কি বাঁচবে বলে আপনার মনে হয়? কোনো দিন বাঁচবে না।
সো সোসাইটিকে একটা ব্যালেন্স করে চলতে হয়, যে একটা জায়গায় যদি কোনো একটা ডেঞ্জারকে, আর মহিলাদের প্রোটেকশন দিতে হবে, গুরুত্ব দিতে হবে, সব ঠিক আছে, প্রভাইডেড তারা মা হতে রাজি আছে। আমাকে যদি এই সিদ্ধান্তগুলো নিতে বলা হতো, আমি সমস্ত ফেসিলিটি মায়েদের জন্য রাখতাম, যে মায়েদের জন্য বাস ভাড়া ফ্রি, মায়েদের জন্য সরকারি চাকরি ফ্রি। অর্থাৎ একটা সোসাইটিতে মহিলারা যদি মা হতে রাজি না হয়, তাদেরকে কোনো সুবিধা দেওয়া উচিত নয়। এবং এটা আমি বলছি না, এটা আমি জানি, এর জন্য আমার প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে, বাট দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি চায়না ইজ ডুইং, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট সাউথ কোরিয়া ইজ ডুইং, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট জাপান ইজ ডুইং, এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য মোস্ট সিভিলাইজড ইউরোপিয়ান সোসাইটি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ আর অলসো ডুইং দ্য সেম থিং। রাশিয়া বহুদিন আগে করে দিয়েছে যে মায়েদের জন্য প্রচুর ফেসিলিটি। রাশিয়াতে একটা মহিলার 3টে বাচ্চা হলে তাকে ফ্রিতে ফ্ল্যাট পর্যন্ত দেওয়া হয়, ফ্রিতে ফ্ল্যাট গাড়ি পর্যন্ত দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্র তার সমস্ত সুযোগ সুবিধা মায়েদের জন্য দেয়, মহিলাদের জন্য দেয় না। সো দ্যাট ইজ এ কন্ডিশন, হ্যাঁ, তুমি সুবিধা পাবে যদি তুমি মা হও, আদারওয়াইজ পাবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট সোসাইটি বেনিফিট ফ্রম উইমেন রিজার্ভেশন। ইন জেনারেল আপনি উইমেন রিজার্ভেশন মেয়েদের চাকরি দিলেন, তারপর মেয়েরা মা হতে রাজি হলো না, ইটস নট গোয়িং টু ফেভার দ্য সোসাইটি। আমি জানি এর জন্য আমার এগেন্স্ট অনেক নেগেটিভ কমেন্ট আসবে, বাট আই ডোন্ট কেয়ার। I have to speak the truth and nothing only but the truth. কারণ আমি পৃথিবীর সমস্ত দেশে কী হচ্ছে সেটা স্টাডি করে বলছি, দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়ালিটি।